আমাদের কারণে ছাত্র আন্দোলনকারীরা আমাদের উপর ক্ষিপ্ত না, হাউজের পলিসির কারণে আমাদের উপর চড়াও হচ্ছে। যারা দুঃসময়ে তার সাথী ছিল তাদের সাথে সংলাপ করার জন্য, মত বিনিময় করার জন্য তার ধৈর্য নাই, সময় নাই। সে অপোজিশনের লোকজনকে কিভাবে সময় দিবে? জামাত হবে, বিলুপ্ত হবে, জামাত এখানে নিষিদ্ধ হবে স্বাধীনতার বিরোধিতা করার কারণে। ৯ সাল সন্ত্রাসদমন আইনে আওয়ামী লীগ নিষিদ্ধ হইতে পারে না, বিএনপি নিষিদ্ধ হইতে পারে না, যে কেউ হইতে পারে। আমার জানার প্রশ্ন হচ্ছে, আমরা যারা গণমাধ্যম কর্মী, আপনি দেখেছেন যে গণমাধ্যম কর্মীদের উপর অনেক চড়া হচ্ছে, অনেক নারী সাংবাদিকদের বেদম প্রহার করা হয়েছে। আজকে অনেকেই এটি নিয়ে বেশ উদ্বিগ্ন, উৎকণ্ঠায়। সংবাদকর্মীদের উপর চড়াও হচ্ছে। আমি আপনাকে বলি যে আমি গতকালকে বদরুদ্দিন উমরের একটা অ্যানালাইসিস, বাংলাদেশের চারটা গণ অভ্যুত্থান নিয়ে ওনার একটা অ্যানালাইসিস আপনারা দেখতে পারেন। অ্যানালাইসিসটা উনি 52টা বলেছেন, 69, 71 আর 90। এইবারের মধ্যে আমি আপনাকে বলি 90-এ আমি ছাত্রদলের, তো আমি সাহিত্য প্রকাশনা সম্পাদক এবং আমার সাথে অফিস আমার হাতে, অফিস সেক্টর ছিলেন না, যার কারণে তো সাংবাদিকদের হুন্ডা দিয়ে প্রেস ক্লাব থেকে যে কত বের হয়েছে, পুলিশ ধরবে একবারে ঘেরাও দিয়ে বসে আছে, ছাত্রনেতারা হেলমেট পরে সাংবাদিকদের হুন্ডা দিয়ে বের হয়েছে। এটা ছিল সাংবাদিকদের সাথে আমাদের সখ্যতা, রিলেশনের গভীরতা। আজও আমরা আমাদের গাড়িতে অনেক আহত শিক্ষার্থীদের হাসপাতালে পৌঁছে দিয়েছি। এইবার কিন্তু একটা নতুন ফেনোমেনা যে সাংবাদিকদের সাথে, মানে মিডিয়া কর্মীদের সাথে ছাত্র আন্দোলনের কর্মীদের একটা গ্যাপ। এটা মিডিয়া কর্মীদেরকে আমি মনে করি যে মিডিয়ার যারা, আমি একজন মিডিয়া কর্মীর একটা সাক্ষাৎকার দেখছি, তিনি বলছেন যে আমাদের কারণে ছাত্র আন্দোলনকারীরা আমাদের উপর ক্ষিপ্ত না, আমাদের হাউজের পলিসির কারণে, আমাদের হাউজের পলিসির কারণে, হাউজের পলিসির কারণে আমাদের উপর চড়াও হচ্ছে। এইটা আমার মনে হয় হাউজ যদি, যেমন ধরুন বিভিন্ন কর্পোরেশন হাউসের যে মিডিয়াগুলি আছে, এরা এটাকে সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার করে, মূল ব্যবসাটা অন্য, এই কারণে এটা। তবে আমি মনে করি এসএ টিভি তো আন্দোলনের সপক্ষে আছে, এসএ টিভিকে নিয়ে আমার মনে হয় আন্দোলনের ক্ষোভ নাই। আপনাকে আমি একটা ছোট্ট জায়গায় আসি। আজকে এই আন্দোলনে আরেকটা নতুন ক্যারেক্টার দেখবেন, যে এই আন্দোলনের কয়েকটা পজিটিভ দিক দেখেন। একটা হলো যে শেখ হাসিনাকে নিয়ে একটা জিনিস তৈরি হয়েছিল গত 15 বছরে। যা কিছুই বলেন, শেখ হাসিনাকে নিয়ে বললে কেউ যদি একটু বাঁকা গড়েও বলছে, যেমন কোনো সুদূর পঞ্চগড়ে বলছে, তাকে পুলিশ ধরে নিয়ে আসছে। এইবার কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছে মানুষ, সাহস, এই যে ভীতির সংস্কৃতি, এটা মানুষ বেরিয়ে আসছে, এটা একটা পজিটিভ দিক। আর একটা পজিটিভ দিক, আশরাফ একটু হবে, মনক্ষুণ্ণ হবে। তারপরে বলি, গত 20 দিনে গণপরিবহনে এবং রাস্তায় আপনি দেখবেন যে মুজিব কোট পরা লোকজন রাস্তায় বের হয় না। আপনি এটা খেয়াল করছেন কিনা? কারণ এই মুজিব কোটকে গত 15 বছরে তারা শোষণ শাসনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যে মুজিব কোট, এটা একসময় স্বাধীনতার ধারক বাহক হিসাবে বিক্রি হয়েছে, এটাকে বিক্রি করতে করতে এটাকে মূল্যহীন করে ফেলছে। আরেকটা পজিটিভ দিক হলো যে অর্ধেক, আর কি এটা অর্ধেক, সেটা হচ্ছে যে নুরুল কবির বলেছেন যে এই সময় সবচেয়ে সুবিধাভোগীর যে লোকজন, এই যে তাপস বলেন, আতিক বলেন, এরা সব আন্দোলনের মাঠ থেকে পলাইছে। এরা কিন্তু নেগোশিয়েট, প্রত্যেক জায়গায় এরা নেগোশিয়েট করার মতো ক্ষমতা রাখে, এরা নেগোশিয়েট করার মতো ক্ষমতা রাখে। ঢাকা উত্তরের মেয়র, দক্ষিণের মেয়র, এই যে দুইজন নেতার কানেকশন ধরে যদি যায়, গিয়ে কথা বলে, আসো আমি কথা বলবো, কথা শুনবে না? কথা শুনবে তো। একটা লোক এই আন্দোলনের যে উত্থাপ বিক্ষোভ, মানুষের খুব প্রশমনের জন্য কোনো উদ্যোগ নেই। আপনি আরেকটা জিনিস দেখবেন যে সংলাপের নামে প্রতারণা, আমি সংলাপের নামে প্রতারণা স্পষ্ট বলি। আমাদের আশরাফ ছিল কিনা সেই দিন,
ওবায়দুল কাদের বিভিন্ন তাদের রাজনৈতিক নেতাদের বিভিন্ন সাবেক ছাত্র নেতাদের উমুক নেতাদের ডাইকা এদের সাথে কোনো কথাই বলে না। সে একটা সাংবাদিকদের সামনে বক্তৃতা করে উঠে চলে যায়। সেই দিন সাবেক ছাত্র নেতাদেরকে ডাকছিল এবং সাবেক ছাত্র নেতাদেরকে ডেকে ঠিক একই কাণ্ডটা করছে। কোনো সাবেক ছাত্র নেতার অভিমত নেয় নাই, মতামত নেয় নাই, মত বিনিময়ের জন্য রাখছে। ডাইকা সে সাংবাদিকদের সাথে বক্তৃতা করে সে উঠে চলে যাবে, এইটা হইলো। তখন সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে আপনি আমাদের সাথে কথা বললেন, তারপরে ব্রিফ করবেন। তারপরে উনি যখন সবাই বলছে উনি এটা করতে রাজি না, আর ছয়জন ভুয়া বলছে, উঠে চলে গেছে। আমি কনক্লুশনটাতে আসি যে একটা লোক যে তার নিজের দলের সহকর্মীদের সাথে যারা দুঃসময়ে তার সাথী ছিল তাদের সাথে সংলাপ করার জন্য, মত বিনিময় করার জন্য তার ধৈর্য নাই, সময় নাই, সে অপোজিশনের লোকজনকে কিভাবে সময় দিবে? অপোজিশনের লোকজন তো একটা বেকাবে বৈশেই তো প্রথম, আমরা তো গভর্নমেন্টে ছিলাম, বাঁকা কথা বলে। আমি সংগ্রামী ছাত্র জোট, আমি শামসুজ্জামান দুদুর সাথে আমরা বসে সংগ্রামী ছাত্র জোট তৈরি করেছি প্রথম। 3 জনের ছাত্র সংগঠন ভাই, কথা বলে এক একটা মনে হয় যে 9 জনের কথা বলে। তো এই যে অবস্থাটা, আমি আপনাকে বলছি যে ওবায়দুল কাদের এবং এদের যে সংলাপ করার মতো যে ধৈর্য নাই, এই অধৈর্যটাই এই সরকারকে আরো বেশি সংকটে ফেলেছে এবং যেটাকে 9 দফাকে 1 দফায় এনে ছেড়েছে। আজকে পরিস্থিতিটা এই দাঁড়িয়েছে যে প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন তাহলে উনি বেঁচে যান, জাতীয় বেঁচে যায়। অবস্থাটা কি নো রিটার্ন পজিশন কিনা? আমি আপনাকে বলি যে এখানে আমরা লাস্ট ইয়াতে আছি, তো জি শেষ করব আমরা, আছে সেখানে হচ্ছে যে রাষ্ট্রের পক্ষে সরকার আমার জানমালের দায়িত্ব নিয়েছে। যেভাবেই আমার জানমাল ক্ষতি হোক এর দায় সরকারের, বাইরে নিরাপত্তা কথা। এটা যার হাতেই আমার জানমাল ক্ষতিগ্রস্ত হবে দায়টা সরকারের, এইটা সরকারকে স্বীকার করতে হবে। তো এইখানে একটা আসুন, আমার বক্তব্যটা হচ্ছে যে পুলিশ আজকে যেটা উনি বলছেন, পুলিশ যদি পিআরবি এবং ফৌজদারি কার্যবিধির 127 থেকে 31 পর্যন্ত পুলিশ কি বল প্রয়োগ করবে স্পষ্ট আছে, এবং আজকে হাইকোর্ট এটা বলে দিয়েছেন কিভাবে করতে হবে, যে সর্বশেষ মাইকিং করতে হবে। ম্যাজিস্ট্রেট যদি না পাওয়া যায় তার হাইয়েস্ট অফিসারের অনুমতি নিতে হবে, তো আর না পাইলে তারপর মাইক দিয়ে বলতে হবে। তো সেইটা হইলে আপনি দেখবেন এইরকম প্রাণহানি হওয়ার কথা না। আপনি 1000 লোকের বেশি মানুষের চোখ অন্ধ হয়ে গেছে, পুলিশের গুলিতে সব পায়ের নিচে হওয়ার, হাঁটুর নিচে হওয়ার কথা, এটা তারা পিআরবি ফলো করেন নাই। আপনাকে আরেকটা ছোট্ট সমাধানের কথা বলি। সমাধান 2 ভাবে হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকারের দুনার অ্যালার্জি থাকে, অন্তর্বর্তীকালীন সরকারের একটা আইন অলরেডি তৈরি করা আছে। এইটা আজ একটি রূপরেখা দিয়েছেন, আপনি জানেন শিক্ষক নেটওয়ার্কদের পক্ষ থেকে কেউ ম্যানিপুলেশন যাতে না করতে পারে। একটা 20 বছর আগে যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, 30 বছর আগে, এটাকে আপনি আরো মডিফাইড করে, আরো সুন্দর করে, কেউ যেন যুগোপযোগী করে আপনি এটা করে দেন। এটা আপনার 1 দিন লাগে, 2 দিন লাগে, করে দিতে পারেন, 3 দিন লাগতে পারে, করে দিতে পারেন। আপনি আর সকলকে নিয়ে আলোচনা করেও করতে পারেন, নিজেও করে দিতে পারেন, সব দলের লোক নিয়ে নিজেও করে দিতে পারেন, সরকার করা যায়, তত্ত্বাবধায়ক নাম না হোক, নির্দলীয় সরকার হতে পারে। 2 নম্বর পার্লামেন্ট ভেঙে দিতে পারেন, সকল দলকে নিয়ে করতে পারে। পার্লামেন্ট ভেঙে দিতে পারেন, পার্লামেন্ট ভেঙে দিয়ে একটা জাতীয় সরকার বানাইতে পারেন। উনার কাছে জাতীয় সরকার হওয়ার জন্য বহু লোকজন আছে, জাতীয় সরকারের জন্য উনার সাবেক প্রেসিডেন্ট আছে, এর আগে সাবেক প্রেসিডেন্ট আছে, কয়েকজন সাবেক সামরিক সেনা প্রধান আছেন, এইগুলাকে নিয়ে কয়েকজন রাজনীতিক আছে, এইগুলাকে নিয়ে আলাপ আলোচনার মধ্যে জাতীয় সরকারও হতে পারে। এটা তো কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে আন্তরিকতা, কিভাবে চান। আরেকটা হচ্ছে যে আমি আপনাকে বলি, সন্ত্রাস দমন আইনে যে জামাত বিলুপ্ত করলেন, এই যে মারা গেল, এটা কোনো সমস্যা না। এই যে জমরে যে রাস্তা দেখাইলেন, আগামীকাল যদি এই সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তো হতে পারে। এই সন্ত্রাস দমন আইনে সন্ত্রাস দমনের অভিযোগটা তো জামাত হবে, বিলুপ্ত হবে, জামাত এখানে নিষিদ্ধ হবে, স্বাধীনতার
বিরোধিতা করার কারণে, সেইটার কারণে আপনি আনলেন কেন 2009 সালের 9 সাল সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগ নিষিদ্ধ হইতে পারে না, বিএনপি নিষিদ্ধ হইতে পারে না, যে কোনো দল যে কেউ হইতে পারে। আপনি এই কাজটা সঠিক করেন নাই। আরেকটা হচ্ছে যে রাজাকার যে চিল্লান, আমি আপনাকে বলি প্রধানমন্ত্রী ডানে রাজাকার বামে রাজাকার। প্রধানমন্ত্রী ডানে রাজাকার হইল ওবায়দুল কাদের হলো রাজাকারের সন্তান। উনার ভাইয়ে উনার আপন ভাই বলছে যে তার বাবা এবং চাচা রাজাকার ছিল। আর গতকাল না পরশুদিন দেখলাম নাইমুল ইসলাম খান কি গর্ব বলে বলতেছে আমার বাবা রাজাকার, 14 গোষ্ঠী রাজাকার নাইমুল ইসলাম খানের। তো রাজাকারের সন্তান আমি বাচ্চা টাচ্চা বলতে যাই না, রাজাকারের সন্তান নাইমুল ইসলাম খান আপনার ডান দিকে, বা দিকে ওবায়দুল কাদের। তো আপনি রাজাকার নিয়ে বসবাস করে আজকে দেশে সংকটটা তৈরি করলেন কেন?